আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এই আই মিন আহ আলোর প্রতিফলনের বেসিক গুলা দেখছিলাম। আজকে হচ্ছে আমরা মেইনলি ম্যাথ শুরু করব। তো লাস্ট ক্লাসে মেইনলি ওই কিভাবে আমরা বিভিন্ন পজিশনে দর্পণের ক্ষেত্রে, সেটা অবতল দর্পণ হোক, উত্তল দর্পণ হোক, চিত্রগুলো আঁকবো সেটা দেখাইছিলাম। নরমালি সমতল দর্পণ নিয়েও কিছু কথা আছে, কিন্তু সমতল দর্পণ থেকে কোশ্চেন খুব কমই আসে। আসলেই উত্তল দর্পণ, অবতল দর্পণ থেকেই আসে। তো এই দর্পণের ম্যাথ গুলা করতে গিয়ে আমাদের ৩ টা আ সূত্র ইউজ করা লাগবে। একটা হচ্ছে F equals to R/2, মানে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আরেকটা হচ্ছে 1/v প্লাস 1/u equals to 1/f। এখানে হচ্ছে বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব, ফোকাস দূরত্ব। আর আরেকটা হচ্ছে বিবর্ধনের সূত্র। সেটা একটা লেখা যায় বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। আরেকটাকে লেখা যায় মাইনাস বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব। তো এই ক্ষেত্রে বলছিলাম আমাদের চিহ্নর ব্যাপারগুলো মনে রাখা লাগবে। তো চিহ্নর ব্যাপারগুলা হচ্ছে সকল বাস্তব দূরত্ব, আই মিন যেটা এক্সিস্ট করতেছে অ্যাকচুয়ালি, সেই দূরত্বটা হচ্ছে ধনাত্মক। ওকে? তো সেই হিসেবে চিন্তা করলে উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ফোকাস যেহেতু বাস্তবে নাই, সেটা আমরা ওখান থেকে আলো আসতিছে বলে মনে হয়। এজন্য উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ঋণাত্মক হবে, অবতল দর্পণের ফোকাস দূরত্ব ধনাত্মক হবে। একইভাবে বক্রতার ব্যাসার্ধটাও যেহেতু F আর R একই সাথে সম্পর্কযুক্ত, এজন্য উত্তল দর্পণের ক্ষেত্রে ৮ টা নেগেটিভ হবে, অবতল দর্পণের ক্ষেত্রে ৮ টা পজিটিভ হবে। আর এই m এর মান পজিটিভ হইলে বুঝাবে যে বিম্ব আ সোজা হইছে। আর সোজা মানেই হচ্ছে আ অবাস্তব। অবাস্তব বিম্ব সোজা হয়। আর নেগেটিভ হইলে সেটা বুঝাবে উল্টা হইছে বিম্ব। তো সেই উল্টা বিম্ব সবসময় বাস্তব হয়। বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়। আচ্ছা, তাইলে আমরা এখন কয়েকটা ম্যাথ দেখি। ফার্স্টে হচ্ছে চট্টগ্রাম বোর্ড ১৯। চট্টগ্রাম বোর্ড ১৯। তো এখানে যে চিত্র দেওয়া আছে উদ্দীপকে, চিত্রটা আমি আঁকতেছি। একটা অবতল দর্পণ আঁকা। অবতল দর্পণের প্রধান অক্ষ দেওয়া আছে এবং ফোকাস আর কেন্দ্র চিহ্নিত করা। ফোকাস, কেন্দ্র চিহ্নিত করা। আর বলে দিছে এইখানে পিবি, মানে কোশ্চেনে এটা বলে দেওয়া যে সরি, এখানে একটা বস্তু দেওয়া, বস্তুটা এখানে দেওয়া, এই বস্তুর পজিশনটা বি দিয়ে লেখা, এবি আর কি। তো এই পিবি দূরত্বটা বলে দেওয়া আছে। পিবি বলে দেওয়া আছে 80 সেন্টিমিটার। আর পি আ সরি, পিবি বলে দেওয়া আছে 30 সেন্টিমিটার। পিবি হচ্ছে 30 সেন্টিমিটার। আর পিসি বলে দেওয়া আছে 80 সেন্টিমিটার। পিসি সেটা বলে দেওয়া আছে 80 সেন্টিমিটার। তার মানে এটার ফোকাস দূরত্ব বলে দেওয়া, সরি ফোকাস দূরত্ব না, এই বক্রতার ব্যাসার্ধ বলে দেওয়া এই পিসি, আর হচ্ছে বস্তুর দূরত্ব ইউ বলে দেওয়া 30 সেন্টিমিটার। তো যেহেতু অবতল দর্পণ, সো ফোকাস দূরত্ব ধনাত্মকই হবে, মানে ফোকাসটা তার বাস্তবে এক্সিস্ট করতেছে। মানে এখানে এসে আলো পড়লে অ্যাকচুয়ালি এই বিন্দু দিয়ে যাবে। ওকে? তো তার মানে ফোকাস দূরত্ব ধনাত্মক হবে, বক্রতার ব্যাসার্ধও ধনাত্মক হবে। তো এখন আমাকে আস্ক করা হইছে গ নাম্বারে যে এবি বস্তুর বিবর্ধনটা কত হবে? গ নাম্বার হচ্ছে এবি বস্তুর বিবর্ধন, মানে এমটা নির্ণয় করতে বলছে। তো বিবর্ধনটা তো ২ টা ওয়েতে বের করা যাইত। একটা বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। কিন্তু এখানে আমাকে যেহেতু বস্তুর দৈর্ঘ্য বলা নাই বা বিম্বের দৈর্ঘ্য নিয়েও আমার কোনো আইডিয়া নাই, তাইলে আমরা আরেকটা যে সূত্র আছে -v/u, ওইটাকে ইউজ করব। তো -v/u যদি ইউজ করতে যাই, তাইলে আমাকে ফার্স্টে আগে আ আ বের করে নেওয়া লাগবে যে এইখানে u টা জানি। তার মানে আমি একটু লিখে ফেলি যে u বস্তুর দূরত্ব, সেটা হচ্ছে এইটা পিবি, এটা হচ্ছে 30 সেন্টিমিটার। আর এটা কিন্তু প্লাসই হবে এই ক্ষেত্রে। কারণ আমরা বলছি যে বস্তু যদিও বাস্তব অবাস্তব ২ টাই হইতে পারে। কিন্তু নরমালি আমাদের সবসময় বাস্তব বস্তু দিয়েই দিবে। ওকে? আ ইউ, তারপর হচ্ছে বিম্বের দূরত্ব জানি না, সেটা বের করব। এফ জানি, ফোকাস দূরত্ব এটাও প্লাস হবে। সেটা হচ্ছে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। যেহেতু আমাদের বক্রতার ব্যাসার্ধটা দেওয়া আছে 80, তার মানে r/2, 80/2 সেন্টিমিটার মানে হচ্ছে 40 সেন্টিমিটার। তো এখন এখান থেকে আমাদের আ আগে ভি টা বের করে নিব, তারপরে এম বের করব। তো ভি যদি বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে ওইটাই 1/v
ভি প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এই মানগুলা যদি এখানে বসাই দিলে ভি এর মান যেটা আসবে, ভি ইকুয়ালস টু আসতেছে মাইনাস 120 সেন্টিমিটার। মাইনাস 120 সেন্টিমিটার, ভি মাইনাস 120 সেন্টিমিটার মানে কি? তার মানে বিম্বটা আসবে অবাস্তব। আগের দিন আমরা কিন্তু এটা দেখে আসছি চিত্র আঁকার সময়, যে এটা ছিল ৫ নাম্বার পজিশন আমাদের। অবতল দর্পণে রশ্মি চিত্র আঁকার সময়, সরি এটা ৫ নাম্বার পজিশন না, এটা ছিল আমাদের ৬ নাম্বার পজিশন। ৬ নাম্বার পজিশনে বস্তু রাখলে বিম্বটা হয় 0 পজিশনে, সেটা পিছনে ছিল। মানে এইখানে এরকম বিম্ব হইতো। আগের দিন আমরা যেটা দেখে আসছিলাম, একটা হচ্ছে এই কেন্দ্র বরাবর পড়তো আলো, আরেকটা হচ্ছে এই সমান্তরালভাবে পড়লে একটা আলো যাইতো এই ফোকাস দিয়ে চলে আসতো, আর আরেকটাকে হচ্ছে এই পিছন, এইটা যেহেতু কেন্দ্র বরাবর পড়ছে ওই বরাবরই যদি আমরা আলোটা ফিরে আসে তাহলে এভাবে চলে আসবে, এবং এই দুইটাকে আমরা পিছনে বাড়াইলে ওই বিন্দুতে গিয়ে মিলিত হবে। তার মানে এটা একটা অবাস্তব বিম্ব ছিল। ওকে, তো এই ভি নেগেটিভ আসা এটা দিয়ে বোঝাচ্ছে যে বিম্বটা অবাস্তব। তার মানে এটা একটা অবাস্তব দূরত্ব। তার মানে এই বিম্বের দূরত্ব পেয়ে গেছি আমরা। এবার আমাদের পরেরটা যেটা বস্তুর বিবর্ধনটা বের করতে বলছে, তার মানে এম বের করব। সুতরাং এম ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। তো ভি এর মান মাইনাস 120, আর হচ্ছে ইউ হচ্ছে, এখানে আমরা সেন্টিমিটারকে মিটারে নেই নাই, কারণ সব একই এককে আছে, সো মিটারে নেওয়াও যায়, না নেওয়াও তাই একই কথা। আর ইউ হচ্ছে 30, তাহলে সেটা বসাইলে মাইনাস মাইনাসে প্লাস 40 সেন্টিমিটার চলে আসবে। সরি 40 সেন্টিমিটার না, 40 আর কি, সরি 40 না 4, সরি 4 4 আসবে। ওকে, তার মানে বিবর্ধন হচ্ছে 4 গুণ, 4 গুণ বিবর্ধিত বিম্ব পাচ্ছি। এবং বিম্বটা কিরকম সোজা যে আসছে, এটা কেমনে বুঝলাম? এই যে প্লাস আসছে, ওকে, তার মানে বিম্ব সোজা। তার মানে চিত্র না এঁকেও আমি বলে দিতে পারি বিম্ব সোজা আসছে। এবং বিম্বটা যে অবাস্তব হয়েছে সেটা কেমনে বুঝছি? সেটা হচ্ছে যেহেতু সোজা আসছে, সোজা বিম্ব অবাস্তব হয় এটা তো এমনিতেই বোঝা যায়। তাছাড়া এই ভি এর মানটা দেখেও আমরা বুঝতে পারতেছি যে বিম্বটা এখানে অবাস্তব আসছে। আচ্ছা, এইবার ঘ নাম্বারটায় যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড করতেছি। এবার ঘ নাম্বারটায় যাচ্ছি। ঘ নাম্বারে বলছে যে আমরা যদি ওই যে রশ্মি চিত্র আঁকার কথা বলছে, যে লক্ষ্যবস্তুটি আলোক কেন্দ্র হতে, যদিও আলোক কেন্দ্র বলা উচিত ছিল না, এটার বলা উচিত ছিল এই মেরু। আহ, কেন্দ্র হতে 50 সেন্টিমিটার দূরে যদি আমরা নিই, কেন্দ্র হতে 50 সেন্টিমিটার দূরে, তার মানে এটা অ্যাকচুয়ালি আলোক কেন্দ্র বলা হয়ে গেছে, যদিও কোশ্চেনে কথাটা ভুল বলছে। আলোক কেন্দ্র কথাটা অ্যাকচুয়ালি খাটে ইসের জন্য, আমাদের লেন্সের জন্য। তো এইখানে অ্যাকচুয়ালি মেরু থেকে হবে আর কি, বস্তুর দূরত্ব সবসময় আমরা মেরু থেকেই মাপতেছি। তাইলে এইবার আমাদের কোশ্চেনটা আমি লিখতেছি, আমি ওইটাকে আলোক কেন্দ্রের বদলে মেরু হিসেবে লিখতেছি। কারণ উত্তল মানে দর্পণের ক্ষেত্রে আমরা সবসময় মেরু থেকে দূরত্ব মাপি, আর লেন্স হইলে আমরা সেটা আলোক কেন্দ্র থেকে দূরত্বটা মাপতাম। তো এখন ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে, লক্ষ্য বস্তুটি মেরু হতে 50 সেন্টিমিটার দূরে স্থাপন করলে বিম্বের অবস্থান আকৃতি মানে বিম্ব রশ্মি চিত্র কেমন হবে আর কি, বিম্বের রশ্মি চিত্র বর্ণনা করো। আই মিন সহজ কথায় সবকিছু আকৃতি প্রকৃতি সব বলে দেওয়া লাগবে। তার মানে এখন আগে আমার পজিশনটা বের করা লাগবে, যে ওই আহ, এটা থেকে 50 সেন্টিমিটার দূরে, তার মানে কি ছিল আমাদের, যেহেতু ফোকাস দূরত্বটা ছিল, আমাদের বক্রতার কেন্দ্রটা ছিল আগের উদ্দীপকে পিসি যেটা দেওয়া ছিল, সেটা দেওয়া ছিল হচ্ছে 80, আর তাইলে ফোকাস দূরত্বটা ছিল আমাদের 40, এইটুক ছিল 40। তাহলে আমাদের যেহেতু 50 বলছে, মেরু থেকে যেহেতু 50, তার মানে এই ফোকাস আর বক্রতার কেন্দ্রের মাঝখানে কোথাও হচ্ছে বস্তু রাখা আছে। তাইলে আমরা পজিশনটা হচ্ছে আমাদের এবার
২ নাম্বার সরি এটা ছিল হচ্ছে ৩, ৪ নাম্বার পজিশন। ৪ নাম্বার পজিশনে অবতল দর্পণে বস্তু রাখলে যে বিম্বটা হয় সেটা এঁকে দেওয়া লাগবে। সো আমরা জানি অলরেডি। এটা ফোকাস, এটা কেন্দ্র। এই পজিশনে যদি বস্তু রাখা হয় তাহলে বিম্ব কই হবে? আমাদের শর্টকাট যে সূত্রটা ছিল যে 6 মাইনাস, এটা ছিল ৪ নাম্বার পজিশন। সো 6 মাইনাস 4 ২। তার মানে ২ নাম্বার পজিশনে আমাদের বিম্ব হবে। ২ নাম্বার পজিশনটা ছিল হচ্ছে ওই ইনফিনিটি, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে কোথাও বিন্দু, মানে এই দিকে কোথাও হবে। ওকে, তাহলে আমরা সেটা যদি আঁকতে যাই, একটা নিব ওই ফোকাস দিয়ে আসতেছে আলো, সমান্তরাল ভাবে আপতিত হওয়ার কারণে ফোকাস দিয়ে একটা আসতেছে, আরেকটা হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর আলো পড়বে। অথবা আমরা যেটা করতে পারি, ফোকাস দিয়ে পাঠিয়ে দিতে পারি, সেটা আবার সমান্তরাল ভাবে এই দিক দিয়ে চলে আসবে। তাহলে বিম্বটা আমি এখানে পাবো। ওকে, তো এই রশ্মিচিত্র এঁকে দিব আর বলবো যে এই ক্ষেত্রে বস্তুর আকৃতি সেটা হয়ে গেছে লক্ষ্যবস্তুর চেয়ে বড়, বিবর্ধিত। আর প্রকৃতি এটা বাস্তব হয়েছে এবং উল্টা হয়েছে। আর হচ্ছে আর কি ছিল? আর আম আকৃতি, প্রকৃতি আর অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রের পিছনে বলব। ওকে? বা এরকম বলতে পারি যে ওই দূরত্ব বলে দিতে পারি যে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝে, এরকমও বলতে পারি। ওকে, তো এরপরে আমাদের আর কিছু কোশ্চেন দেখাই। এখান থেকে আসলে নরমালি এই টাইপের কোশ্চেনই আসবে সবসময়। গ নাম্বারে আমাদের হয় ম্যাথ দিবে, অথবা গ নাম্বারেই এরকম রশ্মিচিত্রের বর্ণনা দিতে পারে, ঘ নাম্বারে ম্যাথ দিতে পারে, অথবা গ নাম্বারে ম্যাথ দিয়ে ঘ নাম্বারে রশ্মিচিত্রের বর্ণনা দিতে বলবে। ওকে, আরেকটা দেখাচ্ছি এরকম। সহজ দুইটাই, একটু কঠিন থাকলে সেটা দেখাচ্ছি। ওকে, একটু ডিফারেন্ট যেটা এবং একটু কঠিন সেটা একটু দেখাচ্ছি। আই মিন বোঝাটা একটু কঠিন, কিন্তু অঙ্ক কঠিন না আসলে। অঙ্ক উদ্দীপক থেকে ধরা একটু কঠিন। সেটা একটা স্কুলে আসা উদ্দীপকটা আমি লিখতেছি। উদ্দীপকটা হচ্ছে, কোশ্চেনটা এরকম যে একজন ছাত্র তার স্কুলের ল্যাবের দরজায় দাঁড়িয়ে, এরকম বলছে আর কি, স্কুলের ল্যাবের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ১০ সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের একটা দর্পণ নিছে। ১০ সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধটা বলে দেওয়া আছে। 10 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের একটি দর্পণ নিয়ে স্কুল মাঠের অপর প্রান্তের, মানে মাঠের ল্যাবের দরজার সামনে মাঠ, তারপরে ওই মাঠের অপর প্রান্তে যে গাছ আছে একটা, সেই গাছের প্রতিবিম্ব সামনের একটা সাদা দেওয়ালের উপরে ফেলছে। আচ্ছা, আমি লিখতেছি। স্কুল মাঠ দর্পণ নিয়ে স্কুল মাঠের অপর প্রান্ত
অপর প্রান্তের একটি গাছের প্রতিবিম্ব। প্রতিবিম্ব একটি মসৃণ সাদা দেয়ালের উপরে ফেললো। ওই আমরা বাস্তব আর অবাস্তব বিম্বের যখন পার্থক্য পড়ছিলাম, তখন এরকম পড়ছিলাম যে ওই যে বাস্তব বিম্ব চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়, এরকম একটা কথা ছিল। সেই ব্যাপারটাই এখানে। একটি গাছের প্রতিবিম্ব একটি মসৃণ সাদা দেয়ালের উপরে ফেললো। মসৃণ সাদা দেয়ালের উপর ফেললো। তারপর লেখা আছে দর্পণটিকে স্পষ্ট করা হলো। দর্পণটিকে স্পষ্ট করা বলতে বোঝাচ্ছে ওই দর্পণটার ফোকাসটা যেন এখন ওই দেয়ালের উপরে ঠিকঠাক মতো থাকে। ওই আমরা প্রজেক্টর দিয়ে যখন কোনো কিছু দেখি তখন যে ফোকাস ঠিক করি, আই মিন ছবি স্পষ্ট করি, ঠিক এভাবেই দর্পণটিকে দর্পণটিকে না, হ্যাঁ, দর্পণটিকে স্পষ্ট করা হলো। এটা অ্যাকচুয়ালি দর্পণটি হবে না, বিম্ব, এটা দর্পণটি হবে না অ্যাকচুয়ালি, বিম্বটিকে স্পষ্ট করা হলো। বিম্বটিকে স্পষ্ট করা হলো। ওকে, উদ্দীপকটা একটু পেঁচানো। ব্যাপার হচ্ছে দূরের গাছ থেকে আমার আয়নায় আলো পড়বে এবং সেই আলোটা প্রতিফলিত হয়ে আয়নায় প্রতিফলিত হয়ে সেটা সামনের একটা দেয়ালে গিয়ে মিলিত হবে একটা বিন্দুতে। তার মানে আয়নার ফোকাসটা গিয়ে ওই দেয়ালের উপরে থাকবে। ওকে, তো এরকম করা লাগবে। আয়নার ফোকাসটা যেন ওই দেয়ালের উপরে হয়। তার মানে দেয়ালটা যেন আয়নার ফোকাস তলে থাকে, এরকম একটা অবস্থা। দাঁড়াও তো, একটা ফোন আসছে আমার, ওয়েট একটু। আচ্ছা শোন, তাইলে যে ব্যাপারটা এখন আমাদের ওই দর্পণ, তার মানে আমার যে কাজটা করতে হবে, দর্পণের ফোকাসটা রাখতে হবে ওই দেয়ালের উপরে। আমি চিত্রটা আঁকলে বুঝতে পারবি এখন। তাহলে একটু চিত্রটা আঁকি যে কি কাহিনী অ্যাকচুয়ালি হয়েছে। খালি এইখানে তার মানে আমাদের টোটাল যে ইয়াটা বলা আছে, ডাটার মধ্যে শুধুমাত্র দেওয়া আছে বক্রতার ব্যাসার্ধ, আর কিছুই বলা নাই। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে আলোটা কোত্থেকে আসছে, বস্তুর দূরত্বটা কোথায়, এটাও কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে মাঠের অপর প্রান্ত মানে অসীম দূরত্ব থেকে আসছে। ওকে, তার মানে বস্তুর দূরত্ব অসীম, সেটা কিন্তু উদ্দীপক পরেই বুঝে নেওয়া লাগবে আমার। একই সাথে বক্রতার ব্যাসার্ধ, এটা তো পুরা উল্লেখ করেই দেওয়া আছে। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমার কোশ্চেনটা হচ্ছে, গ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে রশ্মিচিত্র অঙ্কন করে দেখাইতে বলছে, এটা হচ্ছে একটা কথা। আহ, আর ঘ নাম্বারে বলছে, আচ্ছা ঘ নাম্বার পরে আসতেছি, দর্পণটার এই ক্ষেত্রে আমার পুরা ব্যাপারটা রশ্মিচিত্র অঙ্কন করে দেখাইতে বলছে। আর দর্পণ থেকে দেয়ালের দূরত্ব নির্ণয় করতে বলছে। দর্পণ থেকে দেয়ালের দূরত্ব নির্ণয় করতে বলা, ওয়ালাইকুম আসসালাম, দর্পণ থেকে দেয়ালের দূরত্ব নির্ণয় করতে বলা, এটা বলতে অ্যাকচুয়ালি দর্পণের ফোকাস দূরত্বটাই নির্ণয় করতে বলতেছে। কারণ ফোকাসটা ওই দেয়ালের উপরেই থাকতে হবে। আমরা যখন প্রজেক্টর দিয়ে কোনো একটা কিছু দেখি, পর্দার উপরে ফোকাসটা ঠিক মতো রাখলেই তখন বিম্বটা স্পষ্ট হয়। যদি বিম্ব দেখা যাবে, ফোকাস যদি পর্দার উপরে না থাকে তাইলেও দেখা যাবে, মানে ওই ফোকাস তলটা যদি পর্দাটা না হয় তাইলেও দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে না। এখানে যেহেতু বলা আছে যে স্পষ্ট করা হয়েছে, তার মানে ফোকাসটা সরাসরি বা ফোকাস তলটা সেই ওই দেয়ালটাই বা ওই পর্দাটাই ওই আয়নাটার জন্য ফোকাস তল হিসেবে কাজ করতেছে। আরো একটা ব্যাপার, এটা কি উত্তল দর্পণ না অবতল দর্পণ, সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের ইয়াতেই লেখা ছিল, মানে বাস্তব আর অবাস্তব বিম্বের যখন পার্থক্য পড়ছিলাম আমরা, তখন বলা ছিল যে শুধুমাত্র বাস্তব বিম্বকেই আমরা পর্দায় ফেলতে পারি বা অন্য একটা কিছুর উপরে ফেলতে পারি, আপতন করতে পারি। এটা চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। তার মানে এই কয়টা জিনিস, এই সামান্য এই ছোট্ট একটা উদ্দীপকের মধ্যেই আমাদের কয়েকটা জিনিস ধরে ফেলতে হচ্ছে। এক হচ্ছে বস্তুটা অসীম দূরত্বে আছে, এইটা বুঝে নিতে হচ্ছে, ইউ ইনফিনিটি দূরত্বে আছে। আর এটা একটা আহ, আহ, অবতল দর্পণ, এটাও আমার বুঝে নেওয়া লাগতেছে। এবং আরো একটা ব্যাপার, আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে এফ, আমাকে অ্যাকচুয়ালি এফটা বের করতে বলছে, ফোকাস দূরত্বটা বের করতে বলছে। আর বিম্বের দূরত্ব কই হবে, আরো একটা ব্যাপার যে যেহেতু ওই দেয়ালটার উপরে গিয়েই কি বলে, ওই
বস্তুর বিম্বটা পাচ্ছি আমরা, তার মানে বিম্বের দূরত্ব আর ফোকাস দূরত্ব সেম হবে। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ। এই একটা উদ্দীপকের মধ্যে সবকিছু বলে দেওয়া। তো চিত্রটা আঁকলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখন চিত্রটা আঁকতেছি। তার মানে হচ্ছে স্টুডেন্ট তার হাতে এরকম একটা অবতল দর্পণ নিয়ে আছে, সেটা হচ্ছে অসীম থেকে একটা আসা আলো, অসীমের গাছ থেকে, দূরের কোনো গাছ থেকে আলো আসছে, এবং সেই আলো এসে, আমরা এই যে আগে অসীম থেকে আঁকার সময় বলছিলাম যে সবসময় এই আলো দুইটা মিলবে গিয়ে ফোকাস তলে, ধর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, সেটা মিলবে, এভাবে দেখাইছিলাম। ফোকাসে গিয়েই মিলবে, এইখানে এসে বিম্বটা হয়েছে, তার মানে দেয়ালটা এইখানে। ওকে, ওখান থেকে আসা আলো এইখানে পড়ার পর দেয়ালটা এইটা, এইখানে যদি আমি একটা তল চিন্তা করি যেটাকে ফোকাস তল বলতেছি, এটাই সেই দেয়ালটা। তার মানে দেয়ালের উপরে এই বিম্বটা গিয়ে পাচ্ছি আমরা। এখন কথা হচ্ছে এই বস্তুটাকে কিন্তু দেয়ালের উপরে, যদি এই বিন্দুটা দেয়ালের উপরে না হয়ে আশেপাশে হয়, আগে বা পরে হয়, তাইলেও বস্তুটাকে দেখা যাবে, কিন্তু তখন স্পষ্ট দেখা যাবে না। ওকে, অস্পষ্ট দেখা যাবে, ঝাপসা দেখা যাবে। তার মানে এই বিন্দুটা দেয়ালের আগে হইতে পারে, পরে হইতে পারে, এটাকে আমার এমন ভাবে নিয়ে আসতে হবে যাতে ওই বিন্দুটা পুরো এই দেয়ালের উপরে গিয়েই পড়ে। তো তখন আমরা ওই বিম্বটাকে স্পষ্ট দেখতে পারবো। তাহলে বস্তু ইউ ইকুয়ালস টু ইনফিনিটি, এটা বুঝে যাচ্ছি। আর ফোকাস দূরত্বটাতে এটা এফ, আর বিম্বের দূরত্বটাও কিন্তু ওই যে মেরু থেকে মাপলে এই ভি ইকুয়ালস টু এফ হচ্ছে। সবাইকে একটু বুঝছিস? আচ্ছা, আবার বলতেছি, গাছটা পিছনের কোথাও ছিল, ইনফিনিটিতে কোথাও ছিল, তারপর সেইখানে গাছ থেকে আলো আসছে এই দর্পণে, সামনে ধরে এটা একটা পর্দা, সেই পর্দার উপরে ওই বিম্বটা এই আলো এসে এখন এই পর্দার উপরে গিয়ে মিলিত হয়েছে, তাইলে ওই গাছটার বিম্বটা আমি পর্দার উপরে দেখব। ওকে, তাইলে এখন আমার ব্যাপারটা কি দাঁড়াইছে, এই যে আলোগুলা যে মিলে গেছে, এই আলোগুলা আমাদের ওই যে চোখের রেটিনায় কি হইতো, চোখে যখন আমরা একটা বস্তুকে দেখি, কখনো অস্পষ্ট দেখি, কখনো স্পষ্ট, মানে এই অস্পষ্ট দেখার রিজনটা কি হয়, এই যে আলোগুলা এসে ওই চোখের রেটিনায় আলো মিললে আমরা বিম্ব দেখতে পারতাম, এরকম ব্যাপার ছিল। রেটিনার সামনে মিলে যায় অথবা রেটিনার পিছনে মিলে, তখনই তো আমরা এরকম অস্পষ্ট বিম্ব দেখি। তো এই ক্ষেত্রেও তাই, যদি এই ফোকাস বিন্দুটা বা এই যে আলো দুইটা যে মিলছে, এই মিলিত হওয়ার বিন্দুটা সেটা যদি এই দেয়ালের সামনে হয়, তাইলেও আমরা বিম্বটা দেখবো, অস্পষ্ট দেখবো। দেয়ালের পিছনে যদি হয়, পিছনে যদি মিলে গিয়ে, বা ওই পর্দার পিছনে গিয়ে যদি মেলে রশ্মি দুইটা, তাহলে সেই ক্ষেত্রেও আমরা বিম্ব দেখবো, অস্পষ্ট দেখবো। ঠিকঠাক করার জন্য আমার এই বিন্দুটাকে আহ একদম দেয়ালের উপর রাখার চেষ্টা করতে হবে, তাইলে আমরা স্পষ্ট বিম্ব দেখবো। তাইলে আয়নাটা অ্যাকচুয়ালি রাখতে হবে, আয়নাটাকে এমন ভাবে রাখতে হবে যাতে দেয়ালে আয়নাটার ফোকাস থাকে। আয়নাটাকে আমি এমন ভাবে শিফট করব, আয়না তো আমার হাতে, আমি ইচ্ছা মতোই শিফট করতে পারবো, দেয়াল তো আর শিফট করতে পারতেছি না। তো আয়নাটাকে পিছনে এনে সামনে এনে এমন ভাবে সেট করব যাতে ওই আলোগুলা মিলে দেয়ালের উপর, এমন দেয়ালের উপরের যে বিন্দুটা যেখানে মিলতেছে সেটা যেন আয়নার ফোকাস দূরত্বে গিয়ে পড়ে। আবার বিম্ব তাইলে কোথায় পড়তেছে, বিম্ব তো দেয়ালের উপরেই। তাইলে যেহেতু পি থেকে বা এই যে বক্রতার মেরু থেকে আমরা, বা দর্পণের মেরু থেকে আমরা বিম্বের দূরত্ব মাপি, তাহলে এফ আর বিম্বের দূরত্ব ভি সেটা ইকুয়াল হচ্ছে। এটুকু বুঝছিস নাকি সবাই এখন? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন যদি আমাদের ইয়া বের করতে বলে, ওই তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 1/v ইকুয়ালস টু 1/f, 1/u ইকুয়ালস টু 1/f, এটা হচ্ছে আমাদের বের করতে বলছে। তাইলে যদি সূত্র ইউজ করি তাইলেও ভি ইকুয়ালস, এমনিতে চিত্র থেকে দেখা যাচ্ছে, আবার সূত্র ইউজ করলেও আমাদের ভি ইকুয়ালস টু এফ এ আসবে। ইউ হচ্ছে ইনফিনিটি, 1/ইনফিনিটি 1/f। তাহলে আমাদের যেটা আসতেছে, এখান থেকে 1/ইনফিনিটি মানে হচ্ছে 0, মানে 1/v প্লাস 1/0, সরি 1/0 না, 0, 0 ইকুয়ালস টু 1/f। তার মানে এটাকে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু এফ। তো আবার এফ ইকুয়ালস টু জানি r/2,
এফ ইকুয়ালস টু আমরা জানি r/2, আমাদের বক্রতার ব্যাসার্ধ বলে দেওয়া ছিল 10 সেন্টিমিটার, তাহলে এটা হবে 5 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। তো এটার এটা একটু ক্রিটিক্যাল ছিল, মানে এটার কোশ্চেনটা থেকে বোঝা যায় না। তো তাদের যদি কখনো এরকম বলে যে একটা দর্পণের মাধ্যমে আলোটা একটা পর্দায় ফেলা হয়েছে, তখনই বুঝে নিতে হবে এরকম কোনো কাহিনী ঘটছে। ওকে, তাছাড়া আলো মানে অবতল দর্পণ দর্পণ ইউজ করি আমাদের এই এই কাহিনী করতে হবে। আচ্ছা, সেটা যে সবসময় ইনফিনিটি থেকে আলো আসতে হবে এমন কোনো কথা নাই। আমরা অন্যান্য পজিশন গুলোর ক্ষেত্রেও করতে পারতাম, সেটাও করা যেত। আচ্ছা, এখন আমরা ঘ নাম্বারে যেটা বলছে, ঘ নাম্বারে বলছে যে এই মিম প্রদত্ত মানে ওই ছাত্রের নাম আরকি। তো ওই আ ছাত্র প্রদত্ত দর্পণের পরিবর্তে একটা উত্তল দর্পণ ব্যবহার করে। মানে অবতল দর্পণ না ইউজ করে যদি উত্তল দর্পণ ব্যবহার করত, তাহলে আ এই ঘটনাটা সে ঘটাইতে পারবে কিনা সেটা রশ্মিচিত্র এঁকে বিশ্লেষণ করতে বলছে। তাইলে আমরা জাস্ট উত্তল দর্পণের ক্ষেত্রে জানি সবসময় একই টাইপের বিম্ব হয়। ঘ নাম্বারের ক্ষেত্রে যে এই পুরা কাহিনীটা আমি উত্তল দর্পণ ইউজ করে করতে পারবো কিনা? আমরা অলরেডি জানি যে পারবো না। তো কেন পারবো না? রিজন হচ্ছে উত্তল দর্পণ সবসময় একই টাইপের বিম্ব বানায়। এবং সেই বিম্বটা অ্যাকচুয়ালি সবসময় যেটা হইতো, যে পজিশনেই উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা বস্তু রাখি না কেন, সেটা একটা হচ্ছে এরকম একটা অবস্থা ছিল, এটা যদি F হয় আর এটা যদি C হয়, তাইলে সমান্তরাল আলোটা এমনভাবে প্রতিফলিত হবে যেন ফোকাস থেকে আসতিছে বলে মনে হবে। আরেকটা ওই কেন্দ্র বরাবর পড়লে আরেকটা কেন্দ্র বরাবর পড়লে ওই দিকেই চলে যাবে। তার মানে এই ২ টা রশ্মিকে পিছন দিকে বেরাইলে এই যে এই বিন্দুটাতে গিয়ে মিলিত হচ্ছে। তার মানে বিম্বটা এরকম পিছনে একটা অবাস্তব বিম্ব পাচ্ছি এবং সোজা অবাস্তব বিম্ব পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা এই রশ্মিচিত্রটা এঁকে বলবো, যেহেতু উত্তল দর্পণে সব পজিশনের ক্ষেত্রেই আমরা অবাস্তব বিম্ব পাই এবং সেটা দর্পণের পিছনে গঠিত হচ্ছে। তাহলে এই দর্পণ ইউজ করে কখনোই আমরা সামনের কোনো দেয়ালে ওই বিম্বটা ফেলতে পারবো না, বা আমরা এই আ পর্দায় ফেলা সম্ভব না এটা দিয়ে উৎপন্ন বিম্বটা। ওকে? তো এই হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সারটা হবে। আই মিন চিত্রটা এঁকে জাস্ট লাস্টে এই কথাটা লাইনটা বলে দিলেই হবে। আচ্ছা, তোরা আবার একটু জয়েন দে। ওকে, তাইলে মোটামুটি আর যেগুলা টাইপের অঙ্ক এখান থেকে আসে সহজ, আ অনুশীলনীতে একটা অঙ্ক দেওয়া আছে। তো এবার এই অনুশীলনী অঙ্কটা আবার দিয়ে দিতে পারে। এটা একটু টাফ। এটা একটু করাই দিই। যেটা হচ্ছে অনুশীলনীর ৩ নাম্বার অঙ্ক। বইয়ের অনুশীলনীর সৃজনশীল ৩ নাম্বার। তো এইখানে বলা হয়েছিল যে ২ টা একটা ল্যাবে পরীক্ষায়, আই মিন ল্যাবের পরীক্ষার মধ্যে স্টুডেন্টরা যেটা করছে, একটা ১ম এ তারা যেটা করছে, একটা অবতল দর্পণের সামনে আ ২ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কাঠি রাখছে। সেটা পর্দায় ২ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কাঠি রাখা হইছে। ২ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠি, সেটা পর্দার মধ্যে আ পর্দায়, তার মানে সামনে কোথাও বিম্ব হইছে। আই মিন বাস্তব বিম্ব হইছে। সেটা পর্দায় তারা ওইটার বিম্বটা পাইছে আ ৩ পয়েন্ট, তার মানে ধর আমি একটা বিম্ব দেখাইলাম যে একটা বিবর্ধিত বিম্ব, এরকম বড় বিম্ব, এটা হচ্ছে বিম্বের অবস্থান। তো এই ক্ষেত্রে তারা যে বিম্বটা পাইছে তার বিবর্ধনটা হচ্ছে 3.51 গুণ। এটা হচ্ছে ১ম ক্ষেত্রে। ওকে? সেকেন্ড তারা আরেকটা, আচ্ছা ২য় পর্যায়ে তারা আবার যখন করছে, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট 1। সেকেন্ড তারা একইভাবে আরেকবার এক্সপেরিমেন্ট করছে। তো সেই ক্ষেত্রে তারা বিবর্ধনটা পাইছে আ স 6, মানে m equals to 6 পাইছে। এটা আমাদের ডাটা দেওয়া আছে। শুধু এটাই বলছে যে একটা অবতল দর্পণের সামনে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কাঠি রেখে একবার বিম্ব পাইছে 3.51 গুণ। আই মিন বিবর্ধনটা এত আসছে, আরেকবার আসছে 6। তো এবার আমাদের গ নাম্বারের কোয়েশ্চেনটা হচ্ছে, গ নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে, এটা কিন্তু অনুশীলনীর ৩ নাম্বার কোয়েশ্চেন। গ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আ পরীক্ষণের ১ম পর্যায়ে, মানে এক্সপেরিমেন্ট 1 এ আ
কাঠিটির প্রতিবিম্বের দৈর্ঘ্য আর হচ্ছে প্রকৃতি নির্ণয় করতে বলছে। এই 2 সেন্টিমিটার যেটা দেওয়া ছিল এটা তো বস্তুর দৈর্ঘ্য, তার মানে গ নাম্বারে আমাদের এল প্রাইম নির্ণয় করতে বলছে। আর অ্যাকচুয়ালি বিম্বের প্রকৃতি মানে বাস্তব না অবাস্তব, এমনি বুঝতেই পারতেছি এটা বাস্তবই হবে। তো আমরা সেটা যদি বের করতে চাই তাহলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এম ইকুয়ালস, এটা বোর্ড না, এটা অনুশীলনীর, বইয়ের সৃজনশীল অনুশীলনীতে আছে। তো এম ইকুয়ালস টু এল প্রাইম বাই এল, এবং এটা আসার মতো। ওকে, যেহেতু অনুশীলনীতেই আছে, এবার অনুশীলনী কোশ্চেনগুলো একটু ভালো করে দেখিস। হ্যাঁ, এল প্রাইম, তাইলে এল প্রাইম বের করা লাগবে, এম দেওয়া আছে মানে সব দেওয়া আমাদের। এম ইকুয়ালস টু হচ্ছে 3.51, এল প্রাইম বের করব, আর এল হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটা হিসাব করলে এল প্রাইম আসবে হচ্ছে আমাদের 7.02 7.02 সেন্টিমিটার। তো এটার বিম্বের প্রকৃতি কিরকম হবে এটাকে আমরা বাংলায় জাস্ট লিখে দিব, ম্যাথ ট্যাথ কোনো কিছু করা লাগবে না। বলবো যে যেহেতু আহ, এক্ষেত্রে বিম্বকে পর্দায় ফেলা হয়েছে, এবং যেহেতু শুধুমাত্র বাস্তব বিম্বকেই পর্দায় ফেলা সম্ভব, তার মানে বিম্বের প্রকৃতি বাস্তব হবে, এটুক বললেই হবে। আচ্ছা, এবার ঘ নাম্বারে বলছে আমি যে 6 গুণ প্রতিবিম্ব পাইছি, আমাকে অ্যাকচুয়ালি এই 6 গুণ প্রতিবিম্ব পাওয়ার জন্য কি করা লাগছে। ওকে, আই মিন আমরা ওই একই দর্পণ ইউজ করে, তার মানে দর্পণ আমরা চেঞ্জ করি নাই, তার মানে একই দর্পণ ইউজ করছি মানে দর্পণের ফোকাস দূরত্ব সেম। তাহলে আমরা যেটা চেঞ্জ করতে পারি এই ইউ বস্তুকে আগে পিছনে নিতে পারি। ওকে, তাইলে আমাদের দর্পণ এই বিম্বের দৈর্ঘ্য ছোট বড় হবে। তো পরের ক্ষেত্রে আমরা এই যে বিবর্ধন যে 6 গুণ পাইলাম, তো সেটাই জিজ্ঞেস করছে যে পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে কি পরিবর্তন করা হয়েছিল। সেই পরিবর্তনটা আমরা যদি বের করতে চাই তাহলে এই যে বস্তুর দূরত্বটাই আমরা চেঞ্জ করব। তাইলে এইবার আমাদের, তার মানে আমরা যেহেতু একই দর্পণ ইউজ করছি, দর্পণ চেঞ্জ করি নাই, তার মানে ফোকাস দূরত্ব সেম থাকবে। তাহলে আমরা দুইবার 1/v প্লাস 1/u প্লাস 1/f এই সূত্রটা ইউজ করব। একবার u1 বের করব আর একবার u2 বের করব, তারপর ওই যে পার্থক্য দেখব যে কি পরিমাণ চেঞ্জ করছি। তাহলে ঘ নাম্বারের ক্ষেত্রে কোশ্চেন যেহেতু তাদের বইয়ে আছে আমি আর লিখতেছি না। ঘ নাম্বারের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে 1/v ইকুয়ালস টু 1/v প্লাস 1/u প্লাস 1/f, এইখানে আমি 1/v1 প্লাস u1, আর এটা হচ্ছে f1 না f ই থাকলো, কারণ হচ্ছে যেহেতু দর্পণে একই দর্পণ ইউজ করছি আমরা, f থাকুক। আর প্রথম ক্ষেত্রে বিবর্ধন ছিল হচ্ছে 3.1, তার মানে m ইকুয়ালস টু আমরা একটা সূত্র জানি মাইনাস v বাই ইউ। তো এই ক্ষেত্রে মাইনাস v1 বাই u1। আর যেহেতু বিম্বটা বাস্তব, বাস্তব বিম্ব সবসময় উল্টা হয়, তার মানে এম এর মানটা উল্টা হবে। তার মানে আমি এখানে এম এর মান, এম এর মানটা উল্টা বলতে এম এর মানটা নেগেটিভ হবে। নেগেটিভ দিয়ে আমি বিম্ব বুঝি উল্টা, মানে বিম্ব উল্টা হইলে এম এর মান নেগেটিভ হয়। তার মানে আমরা এই এমটা বসাবো -3.51, এখানে থাকবে মাইনাস v1 বাই u1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি v1 ইকুয়ালস টু, মানে আমরা যেহেতু u1 বের করব, তাহলে এই u1টাকে রেখে দিতে যাচ্ছি, তো এই v1 এর জায়গায় বসাই দিচ্ছি v1 ইকুয়ালস টু আসতেছে 3.51 u1, মানে আমরা u1 বের করতে চাই, তাহলে এই ভিটাকে রিপ্লেস করে ফেললাম। তাহলে এই অবস্থা দাঁড়াচ্ছে আমার 1/3.51 u1 প্লাস 1/u1 ইকুয়ালস টু 1/f। এখান থেকে u1টা আগে বের করে নিই। তাহলে u1 যদি বের করি, এই সাইডে লিখতেছি, u1 যদি বের করি, u1টা আসবে এরকম, আমি সরাসরি মানে লসাগু না করে একদম সরাসরি লিখলাম, তোরা লসাগু করবি আর কি। এটা লসাগু হচ্ছে 3.51 ইউয়ান, সব হিসাব করলে যেটা আসবে একবারে সরাসরি লিখতেছি, সেটা আসবে 4.51 3.51 এফ, এরকম আসবে। মানে লাস্টে কিন্তু উল্টাই দিতে হবে, 1/u1 আকার আসবে, তো মানে ইউয়ানটা নিচে থাকবে, উল্টাই দিলে এই অবস্থা আসবে 4.51 ডিভাইডেড বাই 3.51 ইন্টু এফ, এফটা থেকে যাবে। তাহলে এটা আমাদের ইউয়ান বের হইলো। এটা হচ্ছে প্রথম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। আমরা সেকেন্ড এক্সপেরিমেন্ট ক্ষেত্রে সেম কাজ করব,
জাস্ট আমাদের ওই মানগুলা চেঞ্জ হয়ে যাবে। তো সেকেন্ড ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এই হিসাবটা আশা করি তোরা করতে পারবি। দ্বিতীয় ক্ষেত্রে এটা হয়ে যাবে V2, এটা হয়ে যাবে U2, এই ডাটাগুলা চেঞ্জ হবে এখন। F ই থাকবে কারণ একই দর্পণ। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমার বিবর্ধন লাগবে 6 এবং এটাও কিন্তু বাস্তব বিম্বই আসতে হচ্ছে। V2, U2, U2, V2, এটা হয়ে যাবে -6, ওকে? তাহলে এখানে 6U2 আসতেছে। তো আমার এখানে আসবে 6U2 আর এটা আসবে হচ্ছে U2। তাহলে এবার হিসাব করলে এটা U1 তো ছিল, এখানে থাকুক। আমি U2 টা এখানে লিখতেছি। U2 কে যদি আমরা হিসাব করি, লসাগু আসবে 6U2, তারপরে হিসাব করলে 7, আ এখানে যেমন 4.51 উপরে, নিচে 3.51 আসছিল। এখানে উপরে আসবে 7, উপরে আসবে 7, নিচে আসবে 6। হ্যাঁ, উপরে আসবে 7, নিচে আসবে 6, মানে 1 বেড়ে যাবে আরকি। ইনটু F, এটা আসবে। U2 কাটাকাটি চলে যাবে। সরি, U2 বলতেছি। ওই যে U2 একপাশে চলে যাবে আরকি। U2 সব একপাশে হয়ে যাবে আর V2 তো নাই। 7/6 এটা আসবে। তো এই যে ২ টা দূরত্ব পাইলাম, তার মানে ২ ক্ষেত্রে ডিফারেন্ট ২ টা দূরত্ব ইউজ করা লাগছে। তো আমরা এখন যেহেতু F এখানে আছে, তাহলে আমরা সরাসরি বলতে পারতেছি না বাড়াইছি বা কমাইছি। অবশ্য অনুপাত করে আমরা বলে দিতে পারবো। যদি ২ টাকে ভাগ দেই তাহলে একটা অনুপাতের রাশি আসবে। ওভাবেও করতে পারি আমরা। অনুপাত দিয়েও বলে দিতে পারি যে এত গুণ বাড়ানো হইছে বা কমানো হইছে, এটা বলতে পারি। তবে আমরা পার্সেন্ট দিয়েও বলতে পারি। ওকে? যে কত পার্সেন্ট বাড়ানো হইছে বা কমানো হইছে। এইটা বের করার নিয়ম হচ্ছে কোন একটার পরিবর্তন, সেটা যদি আমরা পার্সেন্টে বের করতে চাই, সেটা যেকোনো কিছু, তাহলে সেটা বের করার নিয়ম হচ্ছে যে আমরা বের করতে যাচ্ছি যে ইউ এর শতকরা পরিবর্তন, বা বলতে পারি যে বস্তুর দূরত্বের শতকরা পরিবর্তন, এটা বের করতে যাচ্ছি। এটা বের করার নিয়ম হচ্ছে উপরে সবসময় ডিফারেন্স থাকবে, কতখানি চেঞ্জ হয়েছে। তাহলে চেঞ্জ কতখানি, U2 - U1, সবসময় শেষ থেকে আমরা আদি বিয়োগ দিব। তাতে প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে। প্লাস আসলে বুঝাবে বাড়ছে, মাইনাস আসলে বুঝাবে কমছে। ওকে? তাইলে U2 -U1, আর নিচে ভাগ দিব সবসময় আদি মান দিয়ে। আদি হচ্ছে U1 ইনটু 100%। এটা যদি আমরা করি, ওই মানটা যদি বসাই দেই, এবার উপরে আসতেছে 7/6 U1 মাইনাস 4.51 ডিভাইডেড বাই 3.51 U1 ডিভাইডেড বাই U1। এখান থেকে U1 কাটা যাবে। ওকে? ইনটু 100%। আচ্ছা সরি, আমি আ শিট, ভুল করে ফেলছি। ভুল করে ফেলছি। F, এটা হচ্ছে F। আর এখানে U1 টা হচ্ছে 4.51, 3.51 F। F কাটা যাবে। এখানে F কাটা যাবে। শুধু এই মানগুলাকে হিসাব করলে ফাইনালি আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 10% এর কাছাকাছি। কারো 9% ও আসতে পারে। যার যেটা আসুক, এবং সেটা আসবে হচ্ছে মাইনাস আসবে আমাদের মানটা। আমাদের মানটা নেগেটিভ আসবে। নেগেটিভ 10% এরকম আসবে। ওকে? তো এই ক্ষেত্রে নেগেটিভ আসা দিয়ে বুঝাচ্ছে কমাইতে হইছে। তো আমরা লাস্টে বলব যে সুতরাং বস্তুর দূরত্বটা আমার কমাইতে হয়েছিল। এই যে এইটা এখানে ছিল, আরো কাছে নিয়ে আসতে হয়েছে। এটা অবশ্য আমরা এমনিতেও বুঝতে পারি। ওই যে আমরা যখন চিত্র আঁকছিলাম, আ যত সামনে আগাচ্ছিলাম তখন আস্তে বিম্ব এইদিকে বড় হয়ে আসতেছিল। ওকে? ওই পজিশন গুলা আমরা যখন চেঞ্জ করতেছিলাম, ১, ২, ৩, ৪, ৫ নাম্বার যে পজিশন, আমরা যখন অবতল দর্পণের ক্ষেত্রে বিম্ব আঁকছিলাম। তো এবং লাস্টে ৫ নাম্বার পজিশনের ক্ষেত্রে সেটা ইনফিনিটিতে হইতো। ৫ নাম্বার পজিশনে ফোকাসে রাখলে অনেক অত্যন্ত বিবর্ধিত একটা বিম্ব পাইতাম, এরকম হইতো। তার মানে যত আগানো যায় অবতল দর্পণের দিকে, আস্তে বিম্বের দৈর্ঘ্য তত বাড়তে থাকে। এরকম একটা অবস্থা। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু পরের বার বিবর্তনটা 6 হইছে, ৬ গুণ হইছে, ৬ গুণ বেড়ে গেছে। তার মানে আমরা বস্তুটাকে আরেকটু আগায় আনছিলাম দর্পণের সামনে। আর এই ক্ষেত্রে মাইনাস দিয়ে বুঝাচ্ছে
ওই বস্তুর দূরত্ব হ্রাস করছি। দর্পণ থেকে বস্তুর দূরত্ব কমায় আনছি কত 10%। অবশ্য কেউ যদি এভাবে না দিতে চায়, কেউ এভাবেও বলতে পারে যে লাস্টে বের করল যে U2 ডিভাইডেড বাই U1। U2 ডিভাইডেড বাই U1 বের করে বলল যে এত গুণ বাড়াইতে হইছে বা ই U2 U1 এর তুলনায় এত গুণ। এভাবে গুণ আকারে বলতে পারে। কোন সমস্যা নেই। আর মাইনাস করে বলা যাচ্ছে না কি জন্য? মাইনাস করে বললে এই যে এই F টাকে তো আমরা বাদ দিতে পারতেছি না। অ্যাকচুয়ালি F টাকে বাদ দেওয়ার জন্যই এই পার্সেন্ট এ আনা। তাতে F টা কাটাকাটি চলে যাচ্ছে। কিন্তু কেউ যেকোনোভাবেই লাস্টের ফিনিশিং টা করতে পারে। ঠিক যুক্তিসম্মত হইলেই হইল। এই ৩ টার যেকোনো একটা হইলেই হইল। আচ্ছা তাইলে আর পেঁচানোর মতো কোয়েশ্চেন এই চ্যাপ্টারে নাই। আসলে এগুলার মধ্যেই আসবে ঘুরে ফিরে। আ নরমালি আ এমনিতে এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন কমই দেয়। আ বোর্ডে বাট এবার তো আসবেই। তো নরমালি ওই যে প্রতিসরণ থেকেই বেশি আসতো। এবার যেহেতু এখান থেকে দিচ্ছে আর ৩ টা প্রুফ একটু পড়ে নিবি। ৩ টা থিওরি সেটা হচ্ছে একটা সমতল দর্পণের ক্ষেত্রে ৩ টা থিওরি ছিল। আমরা যখন ওই লেকচারের মধ্যে থিওরিতে আছে। একটা হচ্ছে বস্তু লক্ষ্যবস্তু যত দর্পণ থেকে যত সামনে হয় বিম্ব তত পিছনে গঠিত হয়। এটা একটা ছিল। আরেকটা হচ্ছে একটা সমতল দর্পণের মধ্যে বস্তুর একটা পূর্ণবিম্ব দেখার জন্য ওই দর্পণের দৈর্ঘ্যটা মিনিমাম বস্তুর দৈর্ঘ্যের অর্ধেক হইতে হয়। এটা একটা ছিল। আর লাস্ট হচ্ছে আ একটা সমতল দর্পণকে যদি আমরা আপতিত আলোক রশ্মিকে স্থির রেখে দর্পণকে যদি আমরা থিটা কোণে ঘুরাইতাম, তাহলে প্রতিফলিত রশ্মিটা 2 থিটা কোণে ঘুরে যেত। এই ৩ টা প্রুফ একটু কষ্ট করে ওই আগের লেকচারের ভিডিও থেকে দেখে নিবি। এগুলা দেখলেই হবে। আর শনিবারে আমি এটার পরীক্ষা নিচ্ছি। আ তোরা আগেই যাস না, একটু ওয়েট কর।